সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও বিদেশ থেকে যারা আজকে আমার ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আজকের লাইভের একটি বিশেষ আকর্ষণ হলো যে আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে এমন একজনকে পেয়েছি যিনি সুদূর জাপান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে তিনি জাপানের টোকিও ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি করোনায় জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, যে এডুকেশন সিস্টেম ইন জাপান ইন প্যান্ডেমিক সিচুয়েশন। আজকে আমরা কথা বলবো আমাদের অতিথি মোহাম্মদ শাহিনুর রহমান ফাতিমি ভাই। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, অনেক ধন্যবাদ আপনার এই জি এই আয়োজনের জন্য এবং আপনাকে আরো ধন্যবাদ আমাকে এভাবে পরিচয় করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি, আজকে দর্শকবৃন্দ, আমরা যে অতিথিকে পেয়েছি তার কাছ থেকে আমাদের অনেক মূল্যবান কিছু শেখার এবং শোনার আছে। এজন্য আমি আর আজকে কথা বাড়াবো না। আমাদের অনেক দর্শক আজকে আমাদের লাইভে তারা যুক্ত হয়েছেন। আমরা প্রথমেই মোহাম্মদ শাহিনুর ভাই, আপনি আমাদের সাথে এভাবে যুক্ত হয়েছেন। বাংলাদেশ সময় জাস্ট 5টা 30 মিনিটে আমরা শুরু করতে পেরেছি, সেটা হয়তো আজকে আমাদের এই জাপানি অতিথি আপনার উপস্থিতির কারণে হয়তো পেরেছি, এজন্য আগে আন্তরিক ধন্যবাদ। দ্বিতীয়ত, যে আপনি হয়তো আমাদের সময়ের চাইতে আরো 3 ঘন্টা এগিয়ে আছেন, আপনি হয়তো রাতের বেলা আমাদের সাথে যুক্ত হয়েছেন। জি, আমরা প্রথমে আপনার বর্তমান অবস্থাটা আমরা শুনবো, যে আপনি কোথায় আছেন, কোন ধরনের কার্যক্রমের সাথে আছেন, আপনার এই বিষয়গুলো আমরা প্রথমে শুনবো। মোহাম্মদ আচ্ছা, শাহিনুর রহমান ফাতিমি ভাই সুদূর জাপান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক জি ধন্যবাদ। বর্তমানে আমি আমি জাপানে এসেছি প্রায় 12 বছর, 11 বছর হয়ে গেল। 11 বছরের বেশি, 12 বছর চলছে আর কি। তো আমার এর আগে বলবো, আমি বাংলাদেশ থেকে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে পাশ করে তারপর জাপানে এসেছি। জাপানে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ালেখা করলাম 4 বছর। তারপরে আমি 2.5 বছর জাপানে একটা টেলিকমিউনিকেশন কোম্পানিতে ছিলাম। সেখান থেকে চাকরির পরে আমি আমার ইউনিভার্সিটি অফ টোকিওতে মাস্টার্স করি 2 বছর। তারপরে পিএইচডি তে ঢুকেছিলাম। বর্তমানে আমি পিএইচডি থেকে একটু গ্যাপ নিয়েছি, ব্রেক নিয়েছি। পাশাপাশি এখন আমি বর্তমানে চাকরির দিকে ফোকাস করছি। চাকরি করছি আমি হলো একটা রোবোটিক্স কোম্পানিতে। তো রোবোটিক্স কোম্পানি, আমরা হলো ক্লাউড রোবোটিক্স এর উপর বেস করে বিভিন্ন ধরনের ওয়্যার হাউস, যেখানে নাকি মানে অনেকেই রোবট নিয়ে কাজ করে। তো মূল যারা রোবট নিয়ে কাজ করে তাদের যে টার্গেটটা থাকে সেটা হলো যে মানুষকে সরিয়ে দিয়ে রোবটকে ওখানে ঢুকানো আর কি। তো মানুষের পেশার জন্য কম করে আর কি। কিন্তু আমাদের যে মূল দায়িত্বটা হলো মানুষ এবং রোবট দুই দুই এই দুজন একসাথে কাজ করবে আর কি, কাজ করে আগিয়ে যাবে। এই জিনিসটা, এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করার চেষ্টা করছি আর কি। তো গত মাস থেকে আমাদের প্রোডাক্ট বাজারে প্রথম কাজ শুরু করলো আর কি। তো আশা করি যে আগামী বছরের মধ্যে জাপানে কম হলেও 10 থেকে 15টা ওয়্যার হাউসে আমাদের রোবট চলবে আর কি। তো আমি মেইনলি এখন এটা নিয়ে ফোকাস করছি। এর পাশাপাশিও আমি প্রায় 2 বছর ধরে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে বিনামূল্যে জাপানের সম্পর্কে কনসাল্টিং সার্ভিস দিয়ে আসছি। আমি আমার নিজের কোম্পানি আছে বাংলাদেশে। আমি সেই কোম্পানির থ্রুতে জাপানি ইউনিভার্সিটি সম্পর্কে জানা, জাপানি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা এবং জাপানি ইউনিভার্সিটি সম্পর্কে চান্স পেয়ে আসা, এই পুরাটুকুন প্রসেসে আমি তাদেরকে বিনামূল্যে সাপোর্ট দিয়ে থাকি আর কি। এবং আমি গত প্রায় 1.5-2 বছরে প্রায় 16 জন স্টুডেন্টকে জাপানে আনতে সক্ষম হয়েছি। এবং আলহামদুলিল্লাহ আশা করি এই বিভিন্ন ধরনের এজেন্টদের যে প্রতারণার শিকার হয় বাঙালিরা, বা অন্য ধরনের ভুল ইনফরমেশন, ভুল তথ্য যেটা পায় আর কি সবাই, সেটা থেকে যেন আমি সবাইকে সরিয়ে নিয়ে আসতে পারি, একটা সুন্দর সুষ্ঠু উপায় নিয়ে আসতে পারি, এটাই আমার আশা আর কি। এটা হলো আমার বর্তমান পরিস্থিতি স্যার। অনেক ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের দর্শকরা হয়তো আপনার সম্পর্কে শুনতে পেরেছে। এটা আসলে আপনাকে বলার উদ্দেশ্য এটাই যে আপনার যে ডেজিগনেশন গুলো সেগুলো আমার পক্ষে আসলে বলা সম্ভব হচ্ছিল না, যে এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত নই। আহ, আমাদের দর্শকরাও আসলে আপনার খুব সংক্ষেপে আপনার পরিচয় সম্পর্কে জানতে পেরে, সে আপনি যে রোবোটিক ফার্মে কাজ করছেন, যেখানে মানুষের বিকল্প কাজের চিন্তা ভাবনা হচ্ছে, এটা আমাদের বাংলাদেশি দর্শকদের জন্য এটি একটি আনন্দের খবর হবে। আমরা দর্শকদেরকে, আপনি সময় দিলে আমরা শোনাবো আপনার আপনার কর্মকাণ্ড এবং জাপানের। তা আমরা বলেছি যে আমরা জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তা আমরা জানি যে
আমাদের বাংলাদেশে গত 18 মার্চ থেকে করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা একদম বন্ধ রয়েছে, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এবং এটি সামনে কতদিন পর্যন্ত চলবে এটিও আমরা আসলে জানি না। আমাদের দেশের সরকারও ধারণা করতে পারছেন না যে আমরা কতদিনের মধ্যে আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবো। তো এমত অবস্থা, আমাদের দেশের অবস্থা আমরা সবাই জানি, আপনিও আমাদের দেশের অবস্থা সম্পর্কে জানেন, যে আপনি একজন বাংলাদেশী নাগরিক। আমরা আজকে জানবো যে আসলে জাপান এই অবস্থায় কিভাবে তারা শিক্ষা ব্যবস্থাটা মোকাবেলা করছে। আমরা যদি প্রথমেই আপনার ইউনিভার্সিটি, সেই টোকিও ইউনিভার্সিটি থেকে যদি শুনি যে ইউনিভার্সিটিতে, আপনার টোকিও ইউনিভার্সিটি এই করোনার সময় তারা কোন ধরনের পদক্ষেপগুলো তাদের শিক্ষার্থীদের কল্যাণের জন্য নিয়েছে। জি স্যার, শুধু টোকিও ইউনিভার্সিটি আমি বলবো না, মানে জাপানের সবগুলো ইউনিভার্সিটিতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে আমি সেই সম্পর্কে একটু ধারণা দিই। মোটামুটি সবাই একই ধরনের জি পদক্ষেপ নিয়েছে, এজন্যই বলি। যে জি পদক্ষেপটা প্রথম নিয়েছে, যে সাথে সাথে যখন করোনা ছড়িয়ে পড়লো, প্রথমেই তারা যে ক্লাসরুমে এসে যে ক্লাস করা এই জিনিসটাকে বন্ধ করালো আর কি। এবং এরপরে যেটা করা হলো যে তাদেরকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেওয়া হলো। তারপরেও যে প্রথম যে সমস্যাটা ছিল সেটা হলো যে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, স্পেশালি কেমিস্ট্রি, ফিজিক্স, জি এইসব যেখানে প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক গুলি অনেক জরুরি, সেই ক্লাসে যখন তাদেরকে অনলাইন নিতে হচ্ছে, অনেক সমস্যা ফেস করেছিল সবাই। তো এখন যেটা করছে, দেখা যায় জি কি প্রফেসর একজন বা প্রফেসরের সাথে একজন বা দুইজন স্টুডেন্ট ল্যাবে যে কাজগুলি করছে এবং তাদেরকে অনলাইনে বাকিদের সবার সাথে শেয়ার করছে আর কি। তো এই ক্লাসরুমের ভিতরে কোনো ধরনের কোনো ক্লাস হচ্ছে না ইউনিভার্সিটির ক্ষেত্রে, প্রত্যেকে অনলাইনে ক্লাস করছে। আমি যেহেতু স্যার, যদিও আপনি ইউনিভার্সিটির কথা বলেছেন, তারপর আমি একই সাথে স্কুল কলেজগুলিও একটু অ্যাড করে দিচ্ছি। স্কুল কলেজ এবং জি জুনিয়র এলিমেন্টারি স্কুল স্পেশালি জাপানে যেটা দেখা যাচ্ছে যে যাদের বয়স কম, কম বলতে আমি বুঝি 15-16 নিচে যাদের বয়স, তাদের মধ্যে করোনার সংক্রমণটা অনেক কম, বলতে নাই বললেই চলে। আচ্ছা এই কারণে গত 1-1.5 মাস হলো জাপান একটা কিছুটা রিস্কের উপরে করেছে। তারপরও প্রত্যেকটা স্কুলে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের চারপাশ দিয়ে পলিথিনের ব্যারিকেড দেওয়া হয়েছে আর কি, চেয়ারের টেবিলের পাশে আর কি। হ্যাঁ 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 টেবিলের চারি জি 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 পলিথিন দিয়ে ঘেরাও করে দিয়ে, তা ক্লাসরুমে যখন সে ঢুকবে সে মাস্ক পরে ঢুকবে এবং চেয়ারে বসবে, আশেপাশে কারোর সাথে হাত মিলাতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না কিন্তু, এবং শিক্ষকও যেখানে বসবে সে তার সামনে পলিথিনের কভার দেওয়া থাকবে, প্লাস্টিকের কভার, এবং মুখে মাস্ক পরে তারপর ক্লাস নিচ্ছে না আর কি। তো কোনো ধরনের কোনো সংস্পর্শ হচ্ছে না, মানে হাতের ছোঁয়া লাগছে না, সেইভাবে তারা এই জিনিসটাকে মেনটেন করে চলছে। এবং আমি জানি না, হয়তো আমানুল স্যার আপনি হয়তো জানেন যে জাপানের অধিকাংশ স্কুল কলেজে, যেহেতু আপনি জাপানে এসেছিলেন, এখানে দেখেছেন যে জাপানের অধিকাংশ স্কুল কলেজেই লাঞ্চ দেওয়া হয় আর কি। লাঞ্চ টাইমে সবাই একসাথে, স্টুডেন্টরা এবং টিচাররা, জি শিক্ষকরা জি একসাথে লাঞ্চ হয়, হ্যাঁ হ্যাঁ। লাঞ্চ একসাথে খাওয়া দাওয়া করে। এই জিনিসটা এখন হচ্ছে না। প্রত্যেককেই উপদেশ দেওয়া হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে আসার জন্য, এবং তারা ওই তাদের নিজের টেবিলে বসেই খেয়ে আবার চলে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছে। তো এর বাইরে কোনো ধরনের কোনো কারোর সাথে কথাবার্তা বলা বা খুব একটা একসাথে বসে আড্ডা দেওয়া, ওই ধরনের কোনো কোনো সুযোগ হচ্ছে না। তো আর ইউনিভার্সিটি গুলির ক্ষেত্রে যেহেতু 100% পুরাটাই অনলাইনে ক্লাস হচ্ছে, সেই ক্ষেত্রে একটু সাউন্ডটা একটু কম রাখতে হবে, সামান্য একটু কম রাখতে হবে ওটা। সেই ক্ষেত্রে করোনার সংক্রামকতা বাড়ার বা কারো কারো থেকে কারো ছড়ানোর চান্স খুবই কম হচ্ছে আর কি। যদিও গত 2 থেকে 3 সপ্তাহে টোকিওতে করোনার সংখ্যা প্রতিদিন, যেটা নাকি প্রায় 15তে, গত 1 মাস আগে 15-20-এর মধ্যে চলে আসছিল প্রতিদিনের সংক্রামক সংখ্যা, সেটা এখন গত 2 সপ্তাহে প্রায় 300-400 ক্রস করে ফেলেছে, যেটা নাকি একটু ক্ষতিকর বিষয়। তো এই জন্য কেউ আর রিস্ক নিতে চাচ্ছে না। স্কুল কলেজগুলিতেও স্কুল কলেজগুলিতেও টাইমিংটা একটু ভালো ছিল। বর্তমানে যেহেতু সামার ভ্যাকেশন চলছে অধিকাংশ স্কুলে, তো এই জন্য সামার ভ্যাকেশনের কারণে কেউ স্কুলে যাচ্ছে না, বা শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে অনলাইনে তারা ক্লাস করছে। এবং অধিকাংশ ইউনিভার্সিটি এই মাসটা সামার ভ্যাকেশন অলরেডি পড়ে গিয়েছে, তো এটা একটা ভালো টাইমিং এর মধ্যে পড়েছে আর কি। এই হ্যাঁ ইউনিভার্সিটি, স্কুলগুলো যেগুলোতে আপনি বললেন যে ক্লাস শুরু হয়েছে, কিন্তু এটা কি করোনার শুরু থেকেই কি এই ক্লাসগুলো এভাবে চলছে, নাকি এই লাস্ট মুহূর্তে এসে করোনার প্রকোপ যখন কমে গেল তখন এই ক্লাসগুলো মানে চালু হয়েছে? না, স্কুলগুলো কি একদম বন্ধ হয়ে গিয়েছিল কিনা? জি, প্রথম 2 মাস পুরাপুরি সব ধরনের স্কুল কলেজ প্রতিষ্ঠান, যে কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান সবই বন্ধ ছিল আর কি, কোনো ধরনের কোনো ক্লাস হয়নি।
বাট 1 জি থেকে 2 সপ্তাহের মধ্যেই তারা অনলাইন ক্লাসে শিফট করেছিল অধিকাংশ ইনস্টিটিউশন, এবং এই প্রায় 2-3 মাস পরে যে এই ক্লাসগুলি খুললো আর কি। তা আমাদের দেশে আরেকটা জিনিস যেটা আছে, আমাদের দেশে যেটা কিন্ডার গার্ডেন বলি আমরা, জি জাপানে কিন্ডারগার্টেন। কিন্ডার গার্ডেন নেই, কিন্তু কিন্ডার গার্ডেন টাইপের প্রতিষ্ঠান আছে আর কি, যেখানে নাকি আপনাদের ডে কেয়ার সেন্টার প্লাস কিন্ডার গার্ডেন দুটা মিলিয়ে একটা প্রতিষ্ঠানের মতন থাকে আর কি। তো এই প্রতিষ্ঠানগুলিকে জি একটু আগে খুলে দেওয়া হয়েছিল আর কি। মূল কারণ হলো যে বাবা মা তারা অনেকেই এখন বাসা থেকে চাকরি করছে। তো যেটা হতো আর কি, বাসা থেকে যে চাকরি করবে তারপর ছেলে মেয়েদের দিকে নজর রাখা একসাথে হয়ে উঠতো না। তো এই জন্য জাপান সরকার কি করেছিল, এইসব সেন্টার গুলিতে যেহেতু বাচ্চাদের ওই বয়সের বাচ্চাদের মধ্যে সংক্রামকতা কম ছিল, তো সেই কারণে এই ডে কেয়ার সেন্টার গুলি একটু আগে খুলে দিয়েছিল আর কি। তারপরে হলো এলিমেন্টারি স্কুল, এরপরে হলো আপনার জুনিয়র হাই স্কুল, হাই স্কুল জুনিয়র হাই স্কুল বলতে আমাদের হাই স্কুল আর কি, আর জাপানের হাই স্কুল বলতে হলো আমাদের কলেজ। তো এই এই আস্তে আস্তে এই প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হয়েছে আর কি। কিন্তু ইউনিভার্সিটি, সকল ধরনের ইউনিভার্সিটির ক্লাস এখনো বন্ধ আছে, যেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস হোক যাই হোক না কেন, তারা অনলাইনে ক্লাস করছে। শুধুমাত্র মাস্টার্স আর পিএইচডি স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টদের সংখ্যা কম হয়, তাদের যদি পুরাপুরি প্রতিরক্ষা নিয়ে তারা যদি ক্লাসে আসতে পারে, তখন বিশেষ বিশেষ প্রফেসরের মাধ্যমে যে 1-2 জন আসবে ক্লাসে, সেই ক্ষেত্রে তারা ক্লাসে এসে তাদের রিসার্চ, যেই রিসার্চ ল্যাবরেটরিতে যে কাজগুলি করতে হয় আর কি, তারা রেগুলার এখন করছে আর কি রিসেন্টলি, কিন্তু খুবই কম এখন। জি। আহ, ফাতিমি ভাই, জি আপনি জি যেটা বলছিলেন যে জাপানে আগে ডে কেয়ার সেন্টার কাম কিন্ডারগার্টেন স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে ইউনিভার্সিটি এখনো খোলেনি, তারা অনলাইনে চালাচ্ছে। কিন্তু আমাদের দেশে আমরা শুনতে পাচ্ছি যে প্রথমে ইউনিভার্সিটি খুলবে হয়তো আগামী মাস নাগাদ, তারপরে অবস্থা পর্যবেক্ষণ করে তারপরে কলেজ, তারপরে হয়তো স্কুল এবং কিন্ডারগার্টেন স্কুল বা প্রাইমারি স্কুল হয়তো সবার শেষে খুলবে। তাহলে এই জাপানের যে ধারা এবং বাংলাদেশের ধারা, আপনার কাছে কোনটা আসলে বেটার মনে হচ্ছে, যে কোনটা সঠিক মানে আহ, মনে হচ্ছে? এটা আমি বলবো কি, কোন দেশে কোন বয়সের সংক্রামকতা বেশি বাড়ছে, হ্যাঁ হ্যাঁ। এটা একটু আমাদেরকে গবেষণা করে তারপর একটা ডিসিশনে আসাটা জরুরি। কারণ জাপানের ক্ষেত্রে আমি বলবো 20 বছরের বেশি এবং 30 বছরের কম, এই বয়সটার মধ্যে প্রথম দিকে সংক্রমণতা অনেক কম ছিল। 30-এর ঊর্ধ্বে যারা ছিল তাদের মধ্যে সংক্রমণতা বেশি ছিল আর কি। কিন্তু এই সেকেন্ড ওয়েভ যেটা বলা হচ্ছে আর কি, যে গত 2 সপ্তাহ ধরে জাপানে আরেকবার যে সংক্রমণ সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে, এই সময় দেখা যাচ্ছে কি 20 বছর এবং 30 বছরের মধ্যকার বয়সের মধ্যে সংক্রমণতা এবং রোগীদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তো এই কারণে বাড়ছে। ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট যদি 20, 21, 22 বছরের ছেলে মেয়েরা থাকে, তাদের জন্য এটা রিস্কটা অনেক হাই হয়ে যায়। সেই ক্ষেত্রে জাপানে এখনো ইউনিভার্সিটি গুলিকে ওপেন করে দেওয়ার মতন কোনো ডিসিশন নেয় নাই। কিন্তু আমি যেটা বললাম, 16-17 বছরের নিচে বা 15 বছরের নিচে এই ছোট বাচ্চাদের মধ্যে 4, 7, 8, 9 এইসব এই বয়সগুলি বাচ্চাদের মধ্যে কোনো ধরনের কোনো সংক্রমণতা দেখা যাচ্ছে না, আসলে খুবই কম, সংখ্যাটা অনেক কম। তো সেই ক্ষেত্রে স্কুল কলেজগুলি খুলে দেওয়ার decision নিয়েছে। তারপরেও যে একটা ঘটনা অলরেডি হয়ে গিয়েছে আসলে জাপানে, গত সপ্তাহে একটি হাই স্কুল বলতে আমাদের কলেজ আর কি, তো প্রায় 16, 17, 18 বছরের, কলেজে হ্যাঁ। তো আমরা বাংলাদেশের কলেজ, এখানে একটা স্কুলে একটা ফুটবল টিমের প্রত্যেকের মধ্যে করোনা ছড়িয়ে গিয়েছে আর কি। তো একজনের হয়েছিল হয়তো, তার থেকে পুরো ও, ফুটবল টিমের মধ্যে ছড়িয়ে গিয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটতে পারে, তার মানে স্কুল কলেজগুলিতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা যেটাকে বলি করতে পারে। ক্লাস্টার, একটা ক্লাস এখানে মানে কেন্দ্রবিন্দু আর কি, যেখানে হুম। ক্লাস করাবে। জি এই জি। ক্লাস্টার যেন কোথাও না হতে পারে, সেইটা পুরাপুরি ভাবে বিবেচনা করে গবেষণা করে তারপর জাপান এখন একটা ডিসিশন নিতে যাবে আর কি। তো বর্তমানে আগামী সেপ্টেম্বর থেকে, এই আগামী মাস থেকে অনেক প্রতিষ্ঠানই চিন্তা করেছিল যে তারা হাইব্রিড ক্লাস নিবে আর কি। হাইব্রিড ক্লাস বলতে বোঝাচ্ছে কি, যে কিছু কিছু ক্লাস তারা বাসা থেকে করবে, আবার কিছু কিছু ক্লাস তারা স্কুলে এসে করবে। স্কুলে এসে দেখা যাবে কি একই স্কুলে ক্লাস শুরু করবে। দুটা ভাগ থাকবে, এক ভাগ আরেক ভাগের সাথে মিলবে না, আলাদা আলাদা ভাবে করবে, যেন সংক্রমণ একসাথে সবার মধ্যে ছড়িয়ে না যায়। এই ধরনের একটা রিস্ক না যায়। ম্যানেজমেন্টের উপর বেস করে করার প্ল্যান ছিল। কিন্তু গত 2 সপ্তাহ ধরে এই সেকেন্ড ওয়েভ যেহেতু বেড়ে গিয়েছে, তো এই কারণে আমার মনে হচ্ছে জাপান সরকার ইউনিভার্সিটি বা অন্য প্রতিষ্ঠান আরেকবার বন্ধ করে দেওয়ার ডিসিশন নিতে পারে আর কি।
আহ, আমরা যতটুকু জানি যে বাংলাদেশে করোনা ভাইরাস ছড়ানোর আগেই জাপানে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে। জি। এটা আসলে এক্সাক্ট কোন সময় থেকে কতদিন যাবত জাপানে শিক্ষা ব্যবস্থায় অচল অবস্থা চলতেছে? জাপানে প্রথম স্কুল কলেজ বন্ধ হলো মার্চের মাঝামাঝি অবস্থায়, মাঝামাঝি কি মার্চের শেষের দিকে। তো জাপানে মূল কারণ হলো, যেহেতু আমরা চায়নার অনেক মানে পার্শ্ববর্তী দেশ আর কি, অনেক কাছের একটা দেশ জি, জাপান এখানে। জি, তো এখানে ওই চায়না থেকে, স্পেশালি উহান থেকে রেগুলার কিছু ফ্লাইট এসেছিল ওই সময়। তো প্রথম দিকে করোনাটা ছড়ানোর আগে কন্ট্রোল রাখতে পারেনি। আর 2 নাম্বার হলো কি, এই যেমন আমাদের দেশেও যেমন বিভিন্ন দেশে আটকা পড়ে যাওয়া বাঙালিদের ফেরত নিয়ে আসা হচ্ছে, তো জাপানের ক্ষেত্রেও জি, জাপানিজ যারা উহান বা চায়নার অন্যান্য শহরে আটকা পড়েছিল, তাদেরকে জাপান সরকার স্পেশাল ফ্লাইটে করে ফেরত আনিয়েছিল। এবং ওই ফ্লাইটে 2-1 জনের করোনা ছিল, কিন্তু ওইখান থেকে কোনো ছড়ায় নাই, কারণ কি জাপান এয়ারপোর্টের মধ্যে কন্ট্রোল করে রাখতে পেরেছিল। তো তার তার মানে জি, করোনাটা জাপানে এসেছে অন্য কোনো ওয়েতে, কারণ যেহেতু স্পেশাল ফ্লাইটটা গুলি প্রত্যেকটা খুব নজরদারির মধ্যে ছিল, এবং যাদেরকে পাওয়া গেছে তাদেরকে সরাসরি সরাসরি হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছিল। তার মানে জাপানে করোনাটা এসেছিল তার কিছুদিন আগে, আমরা বলবো। এক্সাক্ট টাইমিংটা এখনো জাপান বের করতে পারেনি, কিন্তু এসেছিল তার কিছুদিন আগে আর কি। জি। ও, অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যে জাপানে করোনা ভাইরাসের যে শুরুর দিকটা এবং কিভাবে আসলো। আমরা আসলে এই করোনা নিয়েই কথা বলবো, তারপরে যেহেতু আসলে আপনাকে পাওয়া খুবই দুষ্কর, এবং জাপান বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে শিক্ষার্থীদের কাছে একটি স্বপ্নের দেশ। এবং আমি হয়তো ভাগ্যবান, বা আমার মতো হয়তো খুব কম মানুষই আছেন যারা এই জাপান দেখার বা জাপান ভ্রমণের সুযোগ পেয়েছেন। তো যারা আসলে সে সুযোগটা পায়নি, বিশেষ করে শিক্ষার্থী আমাদের দেশের, যারা দেশের বাইরে, বিশেষ করে ইউরোপের দিকে যাদের ঝোঁক শিক্ষা অর্জনের দিক থেকে, এক্ষেত্রে আপনার কাছ থেকে শুনবো। তো এই আপনি যদি আপনার জাপানে যাওয়ার ঘটনাটা কিভাবে, আপনার কোন প্রসেসিং এ গেলেন, তাহলে আমাদের কাছে হয়তো জিনিসটা আরো একটু খোলা হবে, সেটাও আমরা শুনবো। কিন্তু আমাদের খুব আগ্রহের একটা বিষয় যে জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের কাছে অনেক গল্প আমরা পড়ি, যেটা আসলে আপনার মুখ থেকে শুনলে হয়তো আমরা সেটা আসলে খুবই মানে বাস্তবতার চোখ থেকে হয়তো দেখতে পারবো। যদি সংক্ষেপে জাপানের শিক্ষা ব্যবস্থার ধাপগুলো একটু যদি বলেন, জি। করোনার বাহিরের সময়ে। জি, অবশ্যই। সাধারণত জি, জাপানের শিক্ষা ব্যবস্থাটা আমাদের থেকে একটু কিছুটা কিছুটা ভিন্ন। প্রথমত হলো, এখানে ক্লাস ক্লাস সিক্স পর্যন্ত ক্লাস সিক্স পর্যন্ত কোনো জি, ধরনের কোনো কম্পিটিশন বলে কিছু নেই। কে ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ থার্ড হচ্ছে, এই বলে এরকম কোনো রেজাল্ট নেই। কোনো জাস্ট পাস ফেল রেজাল্ট দেওয়া হয় আর কি। তো সবাই, এবং সরকারি ভাবে কেউ আচ্ছা, 3 ধরনের স্কুল আছে। জাপানিজ সরকারি স্কুল, জাপানিজ সিস্টেমের বেসরকারি স্কুল, অথবা ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা যেটাকে ইংলিশ মিডিয়াম বলি আর কি। স্কুল। এখানে এখানে জি, ইংলিশ মিডিয়ামটাকে ইন্টারন্যাশনাল স্কুল বলা হয়। তো জাপানে ইন্টারন্যাশনাল স্কুলের জি, সংখ্যা অনেক কম, বাংলাদেশের মতন না। এখানে ইন্টারন্যাশনাল স্কুলের সংখ্যা অনেক অনেক কম। এখানে মেইনলি জাপানি সিস্টেমে সবাই পড়ালেখা করে। তো সেই ক্ষেত্রে সরকারি স্কুলগুলির খরচ অনেক কমিয়ে রাখা হয়েছে ক্লাস সিক্স পর্যন্ত, যেন বাবা মার উপর খুব একটা প্রেশার না পড়ে। এজন্য অনেক কম খরচে পড়ালেখা করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি যদি সরকারি স্কুলে না পড়ে প্রাইভেটে পড়তে চান, খরচটা কিছুটা বেড়ে যায়, তারপরেও ক্লাস সিক্স পর্যন্ত প্রাইভেট স্কুলেও আহামরি ওইরকম খুব একটা খরচ হয় না জাপানের ক্ষেত্রে। আমি যদি জাপানের আয়ের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে আর কি খুব একটা তুলনা হয়, খুব একটা জি, খরচের বিষয় না এখানে। তো এই ক্ষেত্রে সিস্টেমটা হলো কি, প্রথম থেকে ওদের ক্লাস সিক্স পর্যন্ত মেইনলি যে টার্গেটটা থাকে সেখানে হলো কি, আমাদের ব্যবহার, আদব কায়দা, তারপরে হলো সব মানুষকে সম্মান দিয়ে চলা, কাজকে সম্মান সম্মান দিয়ে দিয়েছে। চলা। এই 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 মূল আমাদের একটা মানুষ হিসেবে সমাজে বসবাস করার জন্য যে মূল বিষয়গুলো দরকার, এগুলির উপর ফোকাস করা হয় আর কি, এই এলিমেন্ট গুলির উপর ফোকাস করা হয়। তা আমরা পড়ালেখা অবশ্যই পাশাপাশি চলে, কিন্তু আমাদের বাংলাদেশের মতন জাপানেও কোচিং সেন্টার আছে। কেউ যদি এক্সট্রা পড়ালেখা করতে চায়, স্কুলের পরে সে কোচিং সেন্টারে যেতে পারে, কোনো সমস্যা নাই। এখানে কাউকে কোনো বাধা ধরার নিয়ম না যে আপনি ওই কোচিং সেন্টার করা নিষেধ। কারণ স্কুলের টিচাররাও খুব যত্ন করে পড়াচ্ছে, কোচিং এর টিচাররা খুব যত্ন করে পড়াচ্ছে। কোনো পার্থক্য নেই। কেউ যদি একটু বেশি পড়তে চায়, ঠিক আছে, আমি 2 ঘন্টা বেশি পড়বো, এখানে এমন ধরনের কোচিং সেন্টার আছে যেখানে নাকি স্যাররা হেল্প করে না, মানে স্যাররা ক্লাস নিয়ে পড়ায় না। সরি, আমি হেল্প করে না বলতে ভুল হবে, টিচাররা, স্যার ম্যাডামরা ওইখানে থাকবেন, বসে থাকবেন,
আপনি ক্লাসের পরে 2 ঘন্টা পড়ালেখা করতে চান, তো কোচিং সেন্টারে যাবেন, আপনাকে রুম দিয়ে দেওয়া হবে, একটা বসার জায়গা দিয়ে দেওয়া হবে, ওখানে আপনি নিরিবিলিতে পড়ালেখা করবেন। যদি একটা পড়া না বুঝে, আমি অঙ্কটা বুঝছি না, আপনি ওইখানকার স্যার বা ম্যাডামের কাছে যে জিজ্ঞাসা করেন, আপনাকে উত্তরটা বলে দিবে বা কিভাবে করতে হবে এটা বলে দিবে, মানে একটা সাপোর্ট থাকবে আপনার সাথে। এই ধরনের কোচিং সেন্টারও জাপানে আছে, সাপোর্টিং ক্লাস। সাপোর্টিং ক্লাস, জি। তো এই ধরনের ফ্যাসিলিটিস গুলি থাকার কারণে যেটা হয়, অনেকের ওই কম্পিটিশন করে আমাকে উপরে উঠতে হবে এই ধরনের এই ভাবনাটা একটু কম থাকে প্রথম দিকেই। সবাই যার যেটা ইচ্ছা আর কি, যেন আমার এখানে ইচ্ছে। এবং প্রথমে এই যে 6 বছর যে কাজকে সম্মান, মানুষকে সম্মান দিয়ে চলাটা যে আমাদের শেখানো হয়, এই জিনিসটার মধ্যে জাপানিজদের মধ্যে একটা জিনিস আসে কি, কোনো ধরনের কোনো কাজই ছোট না। যে কাজই করি না কেন, আমি ছোট যদি না। ভালো মতন করি এবং আমি যদি আমার মন দিয়ে আমি পুরাপুরি আমার ইচ্ছাটাকে ওখানে নিয়ে, আমার প্যাশনটাকে ওখানে দিয়ে যদি কাজটা করি, তাহলে সেই কাজের মূল্য আমার কাছে সবচেয়ে বড় হয়ে উঠবে, যেই কাজই হোক না কেন। এই শিক্ষাটা জাপানিজদের মধ্যে থাকার কারণে তারা বিভিন্ন সেক্টর থেকে, আমাকে যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে তা না। কেউ যদি চিন্তা করে যে আমি একজন মেকানিক হব, আমি একজন ট্রেনের ড্রাইভার হব, আমি একজন বাস ড্রাইভার হব, তারপর সে ওই জিনিসটাকে ছোটবেলা থেকেই টার্গেট করে এবং ওই লাইনে পড়ালেখা শুরু করে দেয় প্রথম থেকে। কারণ কি, সে জানে যে তার মনের মধ্যে এই ইচ্ছাটা যাচ্ছে এবং সে এই কাজটা করে মজা পাবে। তো অনেক সময় দেখা যায় কি, মজা পাবে। হ্যাঁ, আমার হয়তো আমার স্বপ্নের মতন আমি আমি পুলিশ অফিসার হতে চেয়েছিলাম, পরীক্ষাতে পাশ করতে পারলাম না, কোনো সমস্যা নেই, অনেকে চেষ্টা করে পারে। তারপরে জাপানের চাকরি অনেক ধরনের চাকরির অপশন থাকে, সেই ক্ষেত্রে সে তার ক্যারিয়ারটাকে একটু চেঞ্জ করে নিল। কিন্তু জাপানিজদের মধ্যে এই জিনিসটা খুবই বেশি আছে যে আপনাকে ছোটবেলা থেকেই তার গোলটাকে সেট করে দেওয়ার একটা মানে একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসে জিনিসটা, যে আমি ছোটবেলা থেকে আমি এই এই জিনিসটা জি। স্বপ্ন নিয়ে আগিয়ে যাব। সেই ক্ষেত্রে বাবা মা আশেপাশের লোকজন সবাই সাহায্য করে। হ্যাঁ, বয়স বাড়তে বাড়তে মানুষের জ্ঞান বাড়ে, সেই ক্ষেত্রে নলেজ, নতুন নতুন শিক্ষা অর্জন হয়, নতুন নতুন জ্ঞান বা নতুন এক্সপিরিয়েন্স হয়। সেই ক্ষেত্রে আমরা যদি, যেটা হয় যে আমার ক্যারিয়ারটা না, আমার নিজের মনে হয় এই ক্যারিয়ারটা এতদিন ভালো লাগতেছিল, কিন্তু আমি একটু চেঞ্জ করব, সেটাও হয়, জাপানে হয়। কিন্তু আমার যেটা মনে হয় কি, এই আমাদের দেশে যেরকম প্রথম থেকে ছোটবেলা থেকে প্রেশার দেওয়া হয় ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এগুলো কিন্তু এই ধরনের প্রেশার জাপানে নেই। এবং এটা পুরোপুরি ফ্রিডম দিয়ে দেওয়া হয় আর কি বাচ্চাদেরকে। এটা হলো এক। দুই হলো আহ জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুল, মানে আমাদের বাংলাদেশের হলো হাই স্কুল আর কলেজ। এই দুইটার সময় জাপানের যে কোনো স্টুডেন্টদেরকেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জন্য অনেক অনেক সাহায্য করা হয়। এবং প্রত্যেকটা জোর স্কুল, দেওয়া হয়। আমাদের বাংলাদেশে হয়তো দেখা যাবে যে শুধুমাত্র শহরের কিছু স্কুলে এরকম ভালো ফ্যাসিলিটিস থাকে, কিন্তু জাপানের সরকার একদম গ্রামে আনাচে কানাচে স্কুল কলেজগুলিতেও সকল ধরনের ব্যবস্থা করে রেখেছে এবং সুষ্ঠুভাবে তারা ওই ব্যবস্থাগুলি পালন করে। যে একটা ফুটবল ক্লাব থাকলো, ফুটবলের টিম থাকলো, বাস্কেটবল টিম থাকলো, এখানে জাপানে বেসবলটা খুবই পপুলার, বেসবল টিম নাই এরকম কোন স্কুল আমার মনে হয় না জাপানে আছে। তো এই 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 ধরনের আরেকটা বড়, যে এই যে স্কুল কলেজের বাচ্চাদেরকে কিভাবে এনকারেজ করা হয় বড় বড় মানে বড় হয়ে দেখার জন্য। জাপানের আমাদের যেরকম ক্রিকেটটা হলো সবচেয়ে পপুলার খেলা বাংলাদেশে, তো জাপানে ক্রিকেটটা না, জাপানে হলো মেইনলি বেসবলটা হলো সবচেয়ে পপুলার খেলা। তো সেই ক্ষেত্রে যেটা করা হয়, জাপানের হাই স্কুলের মানে আমাদের কলেজ লেভেলের যে বেসবলের যে ম্যাচটা হয়, এই ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়, সারা সারা দেশের ম্যাচ। এবং এটা দেখার জন্য মানুষজন খাওয়া দাওয়া বন্ধ করে, যে আমার এলাকার স্কুল লাস্ট সেমিফাইনালে গিয়েছে, অথবা আমার এলাকার স্কুল লাস্টে ফাইনালে গিয়েছে, এটা দেখার জন্য মানুষজন অফিস থেকে তাড়াহুড়া করে ফিরে একসাথে পুরো পরিবার মিলে খেলা দেখে। তাই এই এই জিনিসটা যে মোটিভেশন, ছাত্রদের মধ্যে মোটিভেশনটা অনেক বাড়িয়ে দেয়, যে আমার নিজের এলাকার স্কুলকে আমি সাপোর্ট করবো আজীবন। আমি হয়তো স্কুলে পড়ালেখা করি নাই, কিন্তু ও, এটা আমার এলাকার স্কুল, আমি হ্যাঁ এই হ্যাঁ স্কুল হ্যাঁ। সাপোর্ট করব। এবং এই স্কুল যেখানেই যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো না কেন, তাকে আমি সম্মান দিব, সাপোর্ট করবো। এই ধরনের একটা মনোভাব জাপানিজদের মধ্যে থাকে আর কি। তো আহ নিজের এলাকাকে বড় করার জন্য একটা মনোভাব নিয়ে সবাই আগিয়ে যায়। তো এর বাইরে তাহলে আমি ভাই, জি। হ্যাঁ, একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে জাপানের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি লেভেল আসলে পরীক্ষার তেমন কোনো চাপ নাই যে তোমাকে জি। ফার্স্ট হতে হবে, রুল নং 1 হতে হবে, এত নাম্বার 100-তে 100 পেতে হবে, এই জিনিসটা নাই।
আর দ্বিতীয় যে জিনিসটি জানতে পারলাম যে জুনিয়র স্কুল বলতে আমাদের হাই স্কুল এবং হাই স্কুল যেটা কলেজ পর্যন্ত, সেখানে বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর বিষয়ে খুব জোর দেওয়া হয় যেন তাদের মেধা বিকশিত হতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয়টা, আমাদের দেশের শিক্ষার্থীরা বা কিশোরেরা সেই বার্সেলোনার খেলা, কোথায় আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন ক্লাবের খেলা নিয়ে মেতে ওঠে। আমাদের দেশের খেলা বা আসলে ওই রকমের নয়। কিন্তু আপনার কথা যেটা বুঝতে পারলাম যে জাপানের এলাকা ভিত্তিক স্কুলগুলোর যে বেসবল টিম, তাদের প্রতি সমর্থন করতে গিয়ে তারা নাওয়া খাওয়া ভুলে সবাই খেলা দেখে। আচ্ছা, জি একটা জিনিস আমরা একটু ক্লিয়ার করি যে আমাদের দেশে শুধুমাত্র ইন্টারমিডিয়েট কলেজ নামে আলাদা প্রতিষ্ঠান আছে, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পড়ানো হয়। জি জাপানে কি এরকম শুধু ইন্টারমিডিয়েটের কোনো প্রতিষ্ঠান আছে? জি শুধু শুধুমাত্র ইন্টারমিডিয়েট? শুধুমাত্র কলেজ, মানে জাপানে হলো জুনিয়র হাই স্কুলটা 3 বছর, ক্লাস 8, 9, 10, আমরা যেটাকে হাই স্কুল বলি। 10? এখানে হলো আপনার হাই স্কুল? 8, 9, 10, তিনটা বছর মিলে একটা একটা সেশন। তারপর সরি, আমি ভুল বলেছি, 7, 8, 9, 7, 8, 9? হ্যাঁ। 7, 8, 9 হলো এখানে জুনিয়র হাই স্কুল বলা হয়। আর টেন, জি, 11, 12 এই 3 বছরে হলো আপনার হাই স্কুল বলা হয়, যেটা আমরা বাংলাদেশ কলেজ বলি আর কি। পাওয়ারটা একটু কমাই দিতে হবে। ও আচ্ছা, তাহলে আহ, 10, 11 একই। শুধুমাত্র জি। প্রতিষ্ঠান আছে, শুধুমাত্র হাই স্কুলের প্রতিষ্ঠান আছে। বাট অধিকাংশ প্রতিষ্ঠানই ও আহ শুধুমাত্র। হ্যাঁ, অধিকাংশ প্রতিষ্ঠানই জুনিয়র হাই স্কুল আর হাই স্কুল একসাথে করে দেখে, তার মানে হলো আপনার 7 থেকে 12, এই 6 বছরে একসাথে রাখে আর কি অনেক জি, জায়গায়। জি। ও, তার মানে আমাদের দেশে যেমন যে এসএসসি পাশ করার পরে তাকে একটা কলেজে মানে এডমিশনের জন্য এখন যদিও ভর্তি পরীক্ষা না, একটা স্কোরিং সিস্টেমে অনলাইনে আবেদন হচ্ছে, এই সিস্টেম গুলো কি আছে? জি, আপনার এইচএসসি এর পরে ইউনিভার্সিটিতে ভর্তি, মানে আপনাকে এইচএসসি এসএসসি এর পরে এইচএসসি তে ভর্তি পরীক্ষার যেটা না, বলছেন। না, কলেজে। আহ, জি, জি। জি আহ, এসএসসির পরে কলেজে ভর্তির যেটা। জি আছে, যে এসএসসির পরে কলেজে ভর্তি পরীক্ষা আছে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হয় কি, আহ দু ধরনের সিস্টেম আছে। হ্যাঁ, কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে অনেক ব্যয়বহুল। আহ তাদের ক্ষেত্রে জি, যেটা হয় কি, যে এই ব্যয়বহুল প্রতিষ্ঠানগুলির একই প্রতিষ্ঠানের এলিমেন্টারি স্কুলও আছে, হাই স্কুল, জুনিয়র হাই স্কুল সবই প্রত্যেকটা লেভেলে থাকে, ইউনিভার্সিটি পর্যন্ত আছে। দেখা যায় কি, জি। একটু মানে পয়সা খরচ করে যারা পড়ালেখা করতে পারে তাদের ক্ষেত্রে দেখা যায় এই প্রতিষ্ঠানের এলিমেন্টারি স্কুল থেকে একবার ভর্তি হয়ে গেলে এরপরে আর ভর্তি পরীক্ষাগুলি দেওয়া লাগে না ভালো প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে। কিন্তু অন্যান্য জি, সকল জি। স্কুলের হ্যাঁ, হ্যাঁ। ক্ষেত্রে, অন্যান্য সকল কলেজের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা থাকে, কিন্তু আমরা যেটা বলি যে খুব মারামারি কাটাকাটি করে যে কম্পিটিশনটা, ওইরকম ভাবে না আর কি, যে আপনার স্কুল চেঞ্জ করতে চাইলে, কম্পিটিশন হ্যাঁ এরকম না। আচ্ছা, আচ্ছা। ওইরকম না, একটু 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 আরামদায়ক, মানে সাধারণ যেটা হয় কি, নিজের এলাকায় একটা ভালো প্রতিষ্ঠান থাকে, আমি যে এলাকায় থাকবো দেখা যায় কি ওই ওই এলাকাতে সবাই পড়ালেখা করতে চায়। তো হ্যাঁ, তার তার আগের রেজাল্ট চেক করা হয়, অবশ্যই চেক করা হয়। ওই আমি যেটা বললাম, ক্লাস 6 পর্যন্ত কম্পিটিশন নাই, তার মানে এই না যে তারপরে নাই, তারপরে কিছুটা থাকে, কিছুটা কম্পিটিশন থাকে। কিন্তু জাপানের শিক্ষা ব্যবস্থাটা ভালো হওয়ার কারণে যেটা হয় যে মোটামুটি যে কোনো প্রতিষ্ঠানে গেলেই সে একটা ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবে আর কি। ও, হ্যাঁ, কিন্তু এটাও আছে, বাংলাদেশে যেরকম উমুক স্কুল থেকে ডাক্তার বেশি হয়েছে, ইঞ্জিনিয়ার, এরকমও আছে, কথাবার্তা আছে। আচ্ছা, আমাদের সময় যেহেতু খুবই সীমাবদ্ধ। জি জি, জি। জি, ধন্যবাদ। আমাদের সময় যেহেতু, আপনাকে আসলে খুব কম সময়ের জন্য আমরা মানে পাবো, আমরা একটু ওই জাপানের ইউনিভার্সিটি লেভেল যেটা, ওই লেভেল সম্পর্কে যদি একটু সংক্ষেপে শুনি। শিওর। ইউনিভার্সিটি লেভেলে জাপানে প্রথম আমি ভর্তি পরীক্ষা থেকে বলি। জাপানে ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটি জি, আলাদা আলাদা ভর্তি পরীক্ষা হয়। আমাদের মতন যে এইচএসসি যে বোর্ড এক্সাম যেটাকে বলি, এই বোর্ড এক্সাম জাতীয় পরীক্ষা জাপানে নেই, প্রথম কথা হলো এটা। জি। সে তার স্কুলের ফাইনাল পরীক্ষাতে যদি কেউ পাশ করে, মানে এইচএসসি লেভেলের কলেজের ফাইনাল পরীক্ষাতে পাশ করা মানে সে তার 12 বছরের এডুকেশন কমপ্লিট করলো, এই সার্টিফিকেট সে পাবে, তার জন্য আলাদা করে বোর্ড এক্সাম দেওয়ার কোনো দরকার হয় না। কেউ যদি বোর্ড এক্সাম না দিয়ে কোনো মানে ইন্টারমিডিয়েটেও নাই? না, ইন্টারমিডিয়েটও নাই, এসএসসি তে বা ইন্টারমিডিয়েট কোথাও কোনো লেভেলেই নাই।
বোর্ড এক্সাম বলে কিছু নাই। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ, এটা আমরা একটা পয়েন্ট আকারে করতে পারি, যেখানে আমাদের একদম প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার শিক্ষার্থীদের যেখানে সংগ্রাম করতে হয় পরীক্ষায় পাশের জন্য, প্লাস পাওয়ার জন্য। ইভেন আমাদেরকে শুনতে হয় যে এই বয়সের শিক্ষার্থীরাও পরীক্ষায় নকল বা এগুলো বেশি নাম্বারের জন্য তারা করে। জেএসসি তে একটা বোর্ড পরীক্ষা দিতে হয়, মানে হুম। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হয়। জাপানে এই ধরনের বোর্ড পরীক্ষা, পাবলিক পরীক্ষার সিস্টেম নাই। পাবলিক কোনো ধরনের কোনো সিস্টেম নাই। সে ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের দর্শকদের জন্য একটা পয়েন্ট আকারে, হ্যাঁ এটা ছিল। জি, স্কুল কলেজের ব্যবস্থাটা খুব ভালো হওয়ার কারণে কেউ যদি তার ওই কলেজ থেকে পাশ করে, তার মানে সে তার 12 বছরের এই শিক্ষা কমপ্লিট করলো বলে সার্টিফিকেট সে পাবে তার মধ্যে, এবং শেষ কমপ্লিট। শেষ করলো। জি জি। হ্যাঁ, সে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যেতে চায়, জাপানের পরীক্ষা, হাই স্কুলের মানে কলেজের পরীক্ষা শেষ হয় হলো জানুয়ারি কি ফেব্রুয়ারি, জানুয়ারির দিকে, ডিসেম্বর কি জানুয়ারির দিকে। স্যার কি শুনতে পাচ্ছেন কথাগুলি কেটে? হ্যালো? না হ্যাঁ, দুঃখিত, আসলে আমরা অনলাইনের একটু সমস্যার কারণে আমরা একটু লাইন থেকে বিচ্যুত হয়ে গেছিলাম। আমরা শুনতেছিলাম যে এই জাপানের ইউনিভার্সিটিতে যে ভর্তির প্রক্রিয়া, এই বিষয়টা জি, সম্পর্কে আমরা সংক্ষেপে শুনছিলাম, যদি আমাদের একটু জি স্যার, ব্যাহত হয়ে গেল আমাদের। হ্যাঁ, অসুবিধা নেই স্যার, আমি আবার আবার বলছি স্যার। জি তো প্রথমে যেটা হলো যে ভর্তি পরীক্ষা নেই। ক্লাস 12-এ যে কোনো কলেজ থেকে যে যে ডিসেম্বর কি জানুয়ারির দিকে পরীক্ষাটা হয়ে যায়, সে ওই পরীক্ষা দেওয়ার সাথে সাথেই পাশ করা, মানে স্কুলের পরীক্ষাটা একটু কড়াকড়ি পরীক্ষা নেওয়া হয়। সে এটা পাশ করা মানে হলো সে তার 12 বছরের এডুকেশন কমপ্লিট করলো। সে জি, এই সার্টিফিকেট নিয়ে জাপানের যে কোনো কমপ্লিট করা। যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোর উপর ডিপেন্ড করে, কিছু কিছু ইউনিভার্সিটি আলাদা করে ভর্তি পরীক্ষা রাখা হয়, কিছু কিছু ইউনিভার্সিটি শুধু ইন্টারভিউ দিয়েও নিয়ে নেয়। তো যাদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নেয়, সেই ক্ষেত্রে আবার দুই ধরনের ভর্তি পরীক্ষা আছে। এক, জাপানের মেডিকেল জি কলেজের এবং মেডিকেল কলেজগুলির জন্য আলাদা, পুরাপুরি আলাদা পরীক্ষা নেওয়া হয় আর কি। তো সেই জন্য জি জি। মেডিকেল কলেজ, যেহেতু প্রত্যেকটা স্কুলে যে সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা থাকে আর কি, তো তার আগে একটা
জাপানের সরকার থেকে একটা বোর্ড এক্সাম আছে, এটা অপশনাল একটা এক্সাম। এটা হলো যে আমার বাংলাদেশে যেরকম আমি বোর্ড এক্সামটা না এটা নিলে কি- আমার এইচএসসি, হুম, জি বলেন, বাংলাদেশের জি। সিস্টেমে বাংলাদেশের সিস্টেমে এইচএসসি না দিলে যেরকম আমার পাস হলো না, ক্লাস 12 পাস হলো না, এই ধরনের কোনো নিয়ম না। এটা একটা এক্সটার্নাল এক্সাম, সরকার ব্যবস্থা করে দেয়। এই এক্সামটা যাদের খুব ভালো ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে, সে যা বা কোনো ভালো সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে, তাদের জন্য এই বোর্ড এক্সামটা অনেক ইম্পর্টেন্ট। এজন্য আমি বললাম যে পড়াশোনাটা পুরোপুরি নিজের কাছে রেখেছে। এই কম্পিটিশনে আমি যদি জি, আসতে হয়, যদি আসতে হয়, তাহলে এই বোর্ড এক্সামের জন্য নিজেই পড়ালেখা করতে হবে আর কি। স্কুল কলেজের হাতে কোনো পাওয়ার দেওয়া হয় নাই, এবং সরকারও কোনো পাওয়ার রাখেনি। জাস্ট একটা এক্সাম, পুরোপুরি নিজের উপর, যে আমি যদি ভালো একটা জায়গায় ঢুকতে চাই আমাকে এই বোর্ড এক্সাম পারে ভালো করতে হবে। কিন্তু বোর্ড এক্সামে আমি ভালো করলাম না, তাই বলে আমি কোথাও চান্স পাবো না, এই ধরনের কোনো কথাবার্তা নেই। এবং আমি যদি কোনো ইউনিভার্সিটি যেখানে নাকি বোর্ড এক্সামের কোনো নাম্বার নেই, কিন্তু জাস্ট ভর্তি পরীক্ষা, এখানে আলাদা কোনো ভর্তি পরীক্ষা আছে, আমার যদি ইউনিভার্সিটিটা ফিক্স করা হয়ে থাকে, অধিকাংশ হাই স্কুলগুলির সাথেই, কলেজের সাথে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কানেকশন থাকে, যে তারা এখান থেকে স্টুডেন্টরা সরাসরি অ্যাপ্লাই করে আসতে পারবে। সেই ক্ষেত্রে যদি অলরেডি সিলেক্ট হয়ে থাকে ও, স্টুডেন্টরা, সেই ক্ষেত্রে তার বোর্ড এক্সাম দেওয়ার কোনো দরকার হচ্ছে না আর কি। তো বোর্ড এক্সাম, দরকার নাই, জি, জি। হ্যাঁ, তারপর আমি মনে করেন আমি ডিসিশন নিলাম আমি জাপানে ডাক্তারি পড়বো, সেই ক্ষেত্রে আমাকে বোর্ড এক্সামটা দিতে হবে। তো বোর্ড এক্সামটা দিয়ে বোর্ড এক্সাম একটা নাম্বার দেয়। মনে করেন নাম্বার হলো 500, ফুল মার্কস হলো 500, 500তে আমি 450 পেলাম। তো এই 450 নিয়ে আমি ইউনিভার্সিটির কাছে যাব অ্যাপ্লাই করতে। তখন ইউনিভার্সিটি আবার একটা ভর্তি পরীক্ষা আলাদা করে আয়োজন করবে। তো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নাম্বার, এই বোর্ড এক্সামের নাম্বার সবগুলি অ্যাড হয়ে তারপর আমার সাবজেক্ট সিলেকশনে আসবে। তারপর আবারও আমি বলি, জাপানি ইউনিভার্সিটির সংখ্যা অনেক বেশি থাকার কারণে আমাকে যে এভাবেই এই বোর্ড এক্সাম দিয়েই খুব ভালো করেই যে আমাকে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে এরকম কোনো কথা নাই। শুধুমাত্র আহ খুবই টপ ইউনিভার্সিটি গুলির জন্য এই পরীক্ষাটা একটু কঠিন হয়ে যায়। আর যেহেতু টোকিও ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলবো, টোকিও ইউনিভার্সিটি যেহেতু জাপানের সবচেয়ে পপুলার, এখানে আপনার পাশের হার অনেক কম। এটা এটা সত্যি কথা। টোকিও ইউনিভার্সিটিতে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতনই খুবই কঠিন পরীক্ষা হয়, পাশের হার খুবই খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনার টোকিও ইউনিভার্সিটি, তারপর হলো কিয়োতো ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি, এদের পরীক্ষাটা অনেক কঠিন হয়, এর মধ্যে কোনো ভুল নেই। এই জন্য এই 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 ইনস্টিটিউশনগুলির জন্য যারা পড়ালেখা করতে চায় তারা যেটা করে, ওই স্কুলে ক্লাস করে, ক্লাসের পরে ওই টিচাররাও অনেক সময় দেখা যায় কি ক্লাসের পরে 1 বা 2 ঘন্টা যারা এসব ইউনিভার্সিটি টার্গেট করে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা রাখে। ওইটাও তারা এক্সট্রা ও, এক্সট্রা কিছুটা সাপোর্ট নিয়ে পড়ালেখা করে। তারপর তারা ছেলেমেয়েরা দেখা যায় কোচিং সেন্টারেও যাচ্ছে, ওইখানে যে 1-2 ঘন্টা পড়ালেখা করতেছে। করার পরে প্রিপারেশন, এই শুধুমাত্র এই এক্সটার্নাল বোর্ড এক্সামের জন্য আলাদা করে প্রিপারেশন হয়। এই বোর্ড এক্সামটাকে আলাদা রাখার কারণে যে সুবিধাটা হয়, আমাদের দেশে বারবারই শোনা যায় যে স্কুলের টিচারদেরকে পাওয়া যায় না, বা স্কুলের টিচাররা বাইরে যায়, কলেজের টিচাররা বাইরে যেয়ে পড়াচ্ছে, নিজেদের কোচিং এ পড়াচ্ছে। এই ধরনের কোনো সমস্যা হয় না, কারণ কি একটা ছেলে কলেজ থেকে পাশ করার জন্য বোর্ড এক্সামের সাথে তার কোনো কানেকশন নাই। ওই টিচারের সাথে জি, সে কোনো জি, জি, বাধা ধরা থাকবে না। সে যদি ওইখানে পাশ করে, স্কুলে জি, পাশ করে, সে তার যে কোনো ইউনিভার্সিটি তার নিজের নিজের যোগ্যতা দিয়ে পড়তে পারবে আর কি। এই এই দিতে এই পারবে। জিনিস, এই সিস্টেমটা করার কারণেই টিচাররা স্কুল কলেজেও নিয়মিত ঠিক মতন পড়ায়। কোচিং এ সাধারণত দেখা যায় কি, যারা কোচিং এ পড়াচ্ছে তারা কোচিং এর উপরেই রিসার্চ করে, যারা স্কুলে আসছে তারা স্কুলের উপর রিসার্চ করে, তাদের প্রত্যেকের রিসার্চ লাইনটাই ডিফারেন্ট থাকে। যে আমি যদি, এবং জাপানে একটা স্কুলের টিচার, শিক্ষক হওয়া, আহ আপনারা যেহেতু স্যার আপনি একজন জাপানিজ ইনস্টিটিউশনে পড়ান, আপনারা জানেন যে আপনাদেরকে কত জি, সুন্দরভাবে, সুন্দর একটা প্রসেস, খুব কড়াকড়ি ভাবে একজন একজনকে নিখুঁত ভাবে সিলেক্ট করা হয়েছে। এবং এই এই জি, জি। সিমিলার সিস্টেমটা জাপানেও হয়। জাপানে কেউ যদি শিক্ষক হতে চায়, তাকে আহ কলেজে থাকা অবস্থায় তাকে ডিসিশন নিতে হবে যে আমি শিক্ষক হতে চাই, পরে নিলে হবে না। যে এখানে আমাদের আর জাপানের সাথে যদি আমাদের পতাকার মিল, আহ, প্রতিকৃতির পতাকার, কিন্তু চিন্তাধারার
মিল আমরা আসলে খুব বেশি দেখতে পাচ্ছি না। যেখানে আপনার জাপানের একজন শিক্ষক হওয়ার জন্য আপনি বলছিলেন যে কলেজে থাকতেই তাকে এমবিশন ঠিক করতে হবে, আর এখানে আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশের মেধাবীরা যদি কোনো কিছু না পায় তখনই হয়তো তারা শিক্ষকতার দিকে পা বাড়ায়। হুম। ধন্যবাদ ফাতিমি ভাই। আমি বোধহয় আপনার সময় বেশি নিয়ে ফেলছি, এটাও ঠিক হবে না। আমি যথা আরো টাইমে শুরু এবং যথা টাইমে পাঁচ শেষ মিনিটের করা। মতন ওকে, আমার জন্য 5 মিনিটের মতন ওকে, কোনো সমস্যা নেই। জি, আমরা যেটা জানতে চাচ্ছি আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য যেটা বেশি জানার দরকার যে জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের কোনো ভবিষ্যৎ আছে কিনা, বা সেটা কোন পথে যাওয়া যায়। যদি আপনার জাপানের যে এডমিশনের এই পদ্ধতিটাই বলেন, তারপরে কিছু যুক্ত করেন, যেহেতু আপনি একটি কনসালটেন্সি ফার্মের সাথে যুক্ত আছেন, আপনি দিয়ে থাকেন, আপনি এই বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপারে যদি বলেন আপনি কিভাবে ভর্তি হলেন, এটা বললে আগে বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি যে ইউনিভার্সিটির জন্য কনসালটেন্সি করি বর্তমানে, আমি নিজে ওই ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলাম আমার আন্ডারগ্রেড, রিৎসুমিকেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। তো আমার ক্ষেত্রে তখন এরকম কোনো আমি যেরকম সাপোর্টটা দিই বাংলাদেশে এরকম এজেন্সি ছিল না, আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না আসলে। তো প্রথমে আমি যেটা করেছিলাম, আমি সরাসরি জাপান এম্বাসিতে গিয়েছি। জাপান এম্বাসিতে এডুকেশন সেন্টার আছে আলাদা, সেখানে আমি পরামর্শ করেছি। আমার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই জি তারা জি। আমাকে অনেক সাহায্য করেছে। আমি এখনো বলি, জাপানে একটা সরকারি স্কলারশিপ যেটা আছে নেক্সট পরীক্ষা দেওয়া লাগে, এই যে বাংলাদেশে একটা পরীক্ষা দেওয়া লাগে ইঞ্জিনিয়ারিং, শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্যই, মাস্টার্স থেকে অন্যান্য সাবজেক্টে আসা যায়। তাদেরকে আমি বলবো যে আপনারা যদি আমাকে উমুক ভাইকে জিজ্ঞাসা করবো, আমার কথাও না, তুমুক ভাইকে জিজ্ঞাসা করবো, এগুলি না করে সরাসরি একবার এম্বাসিতে যান। জাপান এম্বাসি অনেক হেল্পফুল, তারা পুরো সকল ধরনের পরামর্শ দিবে। তারপরে হ্যাঁ, অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করতে হবে, অ্যাপ্লাই কিভাবে করতে হবে, সেই জন্য আমরা আছি, আমরা সাপোর্ট দিই। কিন্তু জাপান নিয়ে জি জানতে চাই, জাপান জি জি। এডুকেশনে জানতে চাই, যে কারো কাছে শোনার আগে আমি বলবো একবার হলো জাপান এম্বাসি একটু একটু একবার হলে ভিজিট করে আসাটা দরকার। এখানে কোনো পয়সাও লাগবে না, কোনো বাধা ধরার নিয়ম নাই। এম্বাসিতে ঢোকার সাথে সাথে এডুকেশন সেন্টার বললে তাকে এডুকেশন সেন্টারে নিয়ে যাবে, এবং এখানে অনেকে বাংলা পারে এরকম ধরনের আমাদের বাঙালিরাও আছেন, জাপানিজরা আছেন, দু দেশের লোকরাই তাকে সাহায্য করবে, একটা স্টুডেন্টকে সাহায্য করবে। এটা হলো এক। 2 নাম্বার হলো, প্রসেসের ক্ষেত্রে জাপানে একজন স্টুডেন্ট হিসেবে আসতে হলে 2 থেকে 3 ধরনের ওয়ে আছে। এক, জাপান এম্বাসির দ্বারা প্রযোজিত একটা এক্সাম, নেক্সট স্কলারশিপের যে এক্সামটা বলে, এই এক্সামটা পাশ করে তারপর জাপানে স্কলারশিপ নিয়ে আসা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত প্রায় 8 থেকে 9 বছরে আন্ডার গ্রেডে বাংলাদেশে মানে ব্যাচেলার্স ডিগ্রির জন্য বাংলাদেশে, ব্যাচেলর ব্যাচেলর। হ্যাঁ, ব্যাচেলার্স ডিগ্রির জন্য বাংলাদেশ থেকে চান্স পেয়েছে মাত্র 2 থেকে 3 জন হবে আর কি। তো এটা, এক্সামটা অত সোজা না। আমরা যেরকম বুয়েট বুয়েট বা জি ঢাকা জি। ইউনিভার্সিটির পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নেওয়া দরকার ইঞ্জিনিয়ারিং এ ক বিভাগের জন্য, ওই একই প্রিপারেশন নিয়ে এখানে পরীক্ষা দিতে হবে আর কি। এটা হলো 1 নাম্বার ওয়ে। 2 নাম্বার হয়ে হলো ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লাই করা। সেই ক্ষেত্রে অধিকাংশ জাপানি সরকারি ইউনিভার্সিটিতে ইংলিশে সাবজেক্ট না থাকার কারণে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে আছে একটু কিছুটা ব্যয়বহুল হয়ে যায়। তারপরও কারো যদি তার আগের রেজাল্ট ভালো থাকে, এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো থাকে, এবং সে যদি আইএলটিএস এ ভালো করতে পারে, সেই ক্ষেত্রে সে মোটামুটি ভালো একটা স্কলারশিপ আশা করতে পারে জাপানে। তারপরও বলবো, জাপানে থাকা খাওয়ার খরচ একটু অন্যান্য যে কোনো দেশের থেকে একটু ব্যয়বহুল, সেই জন্য অনেক কিন্তু বেশি। জি জি। বেশি। কিন্তু অন্যান্য দেশের সাথে তুলনা করলে, যেমন আমেরিকাতে, কানাডাতে, ইউকেতে বাঙালিদেরকে ওয়ার্ক পারমিট পেতে অনেক কষ্ট হয়, পেলেও দেখা যায় কি অনেক কম সময়ের জন্য কাজ করতে পারে। কিন্তু জাপানে একটা স্টুডেন্ট সপ্তাহে 28 ঘন্টা করে কাজ করতে পারবে আর কি। সেই ক্ষেত্রে তার পুরা মাসের খরচ সে খুব সুন্দরভাবে, 28 ঘন্টা পুরাটা করা লাগে না, আমি কাউকেও রিকমেন্ড করবো না 28 ঘন্টা পুরাটা কাজ করতে। সপ্তাহে যদি কেউ 20 ঘন্টাও কাজ করে, জাস্ট ছুটির দিনগুলিতে 1 দিন 2 দিন কাজ করে, তারপরও সে সুন্দর মতন তার থাকা খাওয়া চালিয়ে যেতে পারবে, খরচগুলো তুলতে পারে। চলে চলে যেতে চলে পারবে, যেতে কোনো পারবে। ধরনের কোনো সমস্যা হবে না। তারপরও আমি বলবো স্কলারশিপটা একটু ভালো হলে অবশ্যই আরাম আরাম থাকে, এবং জাপানে এক্সটার্নাল স্কলারশিপ থাকে। এটা হলো ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং আমি মেইনলি এই 2 নাম্বার ওয়েটাই, এই সেকেন্ড যে অপশনটা বললাম, এই সেকেন্ড অপশনটারই আমি পরামর্শ করে থাকি মেইনলি। থার্ড একটা অপশন আছে, এটা আমি বলবো এইচএসসি পাশ করার সাথে সাথে অ্যাপ্লাই করাটা ভালো, একটু খরচও কম হয়। এটা হলো জাপানে ল্যাঙ্গুয়েজ পড়া আর কি। ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে বলা হয়, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে হ্যাঁ জাপানি হ্যাঁ। জাপানিজ ভাষা পড়তে আসা আর কি। সেই ক্ষেত্রে কত কত টাকা খরচ হয় আমি বলবো যে, প্রথম 1 বছরের থাকা খাওয়া, তারপর অ্যাডমিশন ফি, সবকিছু মিলিয়ে
বাংলাদেশি টাকায় আমি বলবো 12 থেকে 13 লাখ টাকা খরচ হয় আর কি। কিছু কিছু ক্ষেত্রে আরেকটু বেশি হতে পারে, কিন্তু একটা ইনস্টিটিউশনে প্রথম বেশি হতে বছরের পারে। জন্য যেমন আমিও এটা আগে করতাম, এখন বর্তমানে আমি করি না। আমার এখান থেকে গেলে থাকা খাওয়ার খরচ বাদে, শুধুমাত্র টিউশন ফি আর এটা বাদে, বাংলাদেশি টাকায় 8 থেকে 8.5 লাখ টাকা খরচ হতো আর কি। কিন্তু এরপরে পাশাপাশি তার থাকা খাওয়ার খরচও আছে, এক বছরে 4-5 লাখ টাকা লেগে যায়। আমি এই দুইটাকে সব জি জি মিলিয়ে বললাম আর কি, 13 থেকে 14 লাখ টাকা লেগে যেতে পারে এক বছরে। সেই ক্ষেত্রে আমি উপদেশ দিব কি, জি। এখানে অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকে আসলে এই এই ওয়ে 3 নাম্বার এই ওয়েটাতে যাওয়ার জন্য। অনেকে দেখা যায় অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ পরিমাণে শিখতে গেলে, হ্যাঁ। টাকা নিচ্ছে। টাকা নেওয়ার পরও দেখা যাচ্ছে এখানে এসে ঠিক মতন থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না। বাংলাদেশে কথা দেয় যে আমি আপনাকে সিঙ্গেল রুম দিব বা এরকম করব, কিন্তু এখানে আসার পর দেখা যায় কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস দেয় না। তো এই জন্য আমি যেটা বলবো, ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে হলে প্রথমে বাংলাদেশে 3 থেকে 4 মাস জাপানিজ শিখতে হয়। জাপানিজের লেভেলটা হলো নিচে, সর্বনিম্ন হলো N5, সর্বোচ্চ হলো N1। বাংলাদেশে তিন থেকে ওয়ান, হ্যাঁ। 3 থেকে 4 মাস N5টা পরে পাশ করতে হয় আর কি। বাংলাদেশে এখন অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, সেখান থেকে N5টা পাশ করতে হয়। জি করার জি পরে জি জাপানের জি কোন একটা বাংলাদেশের কোন একটা এজেন্সির থ্রুতে, আমার নিজেরও আছে, তারপর আমি বলবো যে বিবেচনা করে, বিভিন্ন জায়গায় বিবেচনা করে দেখা ভালো, কোন একটা এজেন্সির থ্রুতে জি। জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লাই করতে হয়। সেই ক্ষেত্রে আহ সেকেন্ড স্টেপ চান্স পেলো, পাওয়ার পরে জাপানে এসে এই N4-3-2-1 এটার 4-3-2-1, হ্যাঁ। এই লেভেল শেষ করবে আর কি। 1.5 থেকে 2 বছর সময় লাগে। তো এখানে যেটা হয়, যে প্রতারণা যে জি শিকারটা যেটা করে, ওটা হলো যে অনেকেই প্রলোভনা দেয় যে জাপানে পার্ট টাইম করলে অনেক টাকা পাওয়া যায়, আপনারা 1.5 বছর এত পড়াশোনা করে করে লাভ কি, আপনার সময়টা পার্ট টাইম করে আপনি টাকা টাকা উপার্জন করেন আর কি। এটা এটা ঠিক না। আপনারা যদি খুব মনোযোগ সহকারে, কেউ যদি 2 বছর জাপানিজের N1 পর্যন্ত যেতে পারে, বা ইভেন N2 পর্যন্ত যদি কেউ যায়, জাপানের যে কোনো যে কোনো ইউনিভার্সিটিতে সে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং ভর্তি হতে পারবে। সুতরাং আমি কেন, হ্যাঁ, 2 বছর পরে আরো 4 বছর, মানে 1.5 বছর পড়ালেখা করা, ল্যাঙ্গুয়েজটা শেখার পরে সে 4 বছরে জাপানিজ ইউনিভার্সিটিতে, যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। কেউ যদি ইউনিভার্সিটিতে যেতে সময়, মানে 4 বছর তার জন্য অনেক লম্বা মনে হয়, সেই ক্ষেত্রে সে 2 বছর বাংলাদেশে আমরা যেটাকে পলিটেকনিক বা কারিগরি শিক্ষা ইনস্টিটিউশন বলি, এখানে জাপানেও আছে, সে জি কারিগরি জি কারিগরি ল্যাঙ্গুয়েজটা শেষ করার পরে সে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও 2 বছর পড়ালেখা করতে পারবে। এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 2 বছর পড়ালেখার পরেও যদি কারো চিন্তা হয় যে না আমি ইউনিভার্সিটি ভর্তি হতে চাই, তাহলেও সে আবার ইউনিভার্সিটির থার্ড ইয়ারে ভর্তি হয়ে থার্ড আর ফোর্থ ইয়ার শেষ করে সে ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে পাশ করতে পারবে। কোনো ধরনের কোনো সমস্যা হয় না। জাপানের শিক্ষা ব্যবস্থা এই ক্ষেত্রে এই 3টা ওয়ে আমি যেটা বললাম, 1 নাম্বারটা হলো যে সরাসরি জাপানের এম্বাসিতে একটা স্কলারশিপ। স্কলারশিপ ভর্তি পরীক্ষা দেওয়া। জি জি 2, জি জাপানের প্রাইভেট ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটির যে কোনো সরকারি ইউনিভার্সিটিতে সরাসরি অ্যাপ্লাই করে, এখানেও স্কলারশিপ আছে, স্কলারশিপ নিয়ে তারপর পড়তে আসা। ওই হলো 2। কারো যদি এসএসসি এইচএসসি রেজাল্ট খুব মোটামুটি ভালো থাকে, পাশাপাশি আইএলটিএস করা থাকে অথবা টোফেল করা থাকে, তাহলে তাদের জন্য 2 নাম্বার ওয়েটা, টোফেল এবং করা। সেক্ষেত্রে আমি 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 স্পেশাল সাহায্য করতে পারবো। 3 নাম্বার হলো জি জি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে এসেও সে সুন্দর করে ল্যাঙ্গুয়েজ পড়ে, জাপানে ল্যাঙ্গুয়েজ পড়ে তার ক্যারিয়ার সে গড়তে পারবে। 3টা ওয়েতে যেভাবে আসুক না কেন, আপনি যেটা প্রথম দিকে একটা কোশ্চেন করেছিলেন যে বাঙালি স্টুডেন্টদের জাপানে ভবিষ্যৎ কিরকম বা চাকরির ব্যবস্থা কিরকম, জাপানে জি বাঙালিরা জি জি খুবই অনেক ভালো করছে। আমাদের এখানে সংখ্যাটা ইউকে কানাডার মতন অত বড় না, আমাদের এখানে প্রায় 16,000 বাঙালি আছে, বাংলাদেশি আছে আর কি জাপানে, এবং 16,000-এর বাংলাদেশে, জি। সবাই আলহামদুলিল্লাহ সব খুবই ভালো করছে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপরের দিকেও আছে। এবং জাপানের কোন ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট করলে এবং ল্যাঙ্গুয়েজটা যদি জানা থাকে, আমি আপনাকে ইউকে তে, কানাডাতে, ইউএসএ তে গেলে আপনি অনেক সময় শুনেন যে পাশ করেছি, চাকরি নাই, এজন্য আমাকে দেশে ফিরতে হচ্ছে। ফিরতে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, জাপানের ক্ষেত্রে কেউ যদি 3টা জিনিস, কেউ যদি ভাষাটা জানে, কেউ জি যদি এখান থেকে ডিগ্রি ডিগ্রি একটা নিয়ে থাকে, জি 3 নাম্বার কেউ যদি অবশ্যই লিগাল ওয়েতে এখানে থেকে বসবাস করে থাকে আর কি, কাগজপত্র সব ঠিক জি থাকে, জি জি 3টা জিনিস থাকলে পার পার্সন এক একজনের মাথায় 3.5, মানে 3.5টা জব আছে আর কি, হিসাবে আর কি।
মানে আমি আহ, সময় ধরলাম, ওই অর্ধেক বাদ দিলাম, যান 3টা করে জব। মানে আমার যদি একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে থাকি, তাহলে আমার চাকরির বাজারে আমার জন্য মিনিমাম 3টা জব আমার জন্য বসে আছে আর কি। এই হলো আহ, জাপানের জনসংখ্যা কম হওয়ার কারণে এটা একটা বড় সুবিধা। আমরা যদি চিন্তা করি, জাপানের জনসংখ্যার পিরামিডটা চিন্তা করি, আমাদের বাংলাদেশে এই পিরামিডটা নিচের দিকে হলো আমাদের এরকম একটা পিরামিড, যদি ত্রিভুজাকার পিরামিডটা চিন্তা করি, তাহলে আমাদের বাংলাদেশের নিচের দিকে হলো আমরা ইয়াং জেনারেশন, উপর দিকে হলো কম। ইয়াং জেনারেশন, হ্যাঁ। হ্যাঁ, জি। জাপানের পিরামিডটা হলো জাস্ট উল্টা, এই সাইজ। উপর উল্টা। উপরের জনসংখ্যাটা বেশি, সেখানে হলো বয়স বেশি লোক, কিন্তু নিচের দিকে বয়স কম, জনসংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেটা আমাদের জন্য সুবিধা, কমে এই দুই যাচ্ছে। দেশের পিরামিডকে যদি আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা ফাতেমি ভাই, জি। আমরা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে আসলে আপনি খুব সুস্পষ্ট ভাবে আপনি বলেছেন, যারা আমাদের এই ভিডিও দেখবে বা এখন দেখছেন, তারা অবশ্যই এখান থেকে উপকৃত হবে। আমরা যদি সাধারণ, যে আমরা কিছুদিন আগে ঘোষণা দেখেছিলাম যে জাপান সরকারি ভাবে কিছু জনশক্তি, দক্ষ জনশক্তি রপ্তানি করবে, এবং সবিশেষ আহ ওয়াতামি গ্রুপ একটি পদক্ষেপ নিয়েছিল যে তারা কিছু দক্ষতা সম্পন্ন জনশক্তি, একদম শিক্ষার্থীর বাহিরেও যদি কেউ যেতে চায়, তাদের আসলে বর্তমান অবস্থাটা কি, তাদের সম্ভাবনা কতটুকু, যদি খুব সংক্ষেপে, আমাদের সময় আপনার জন্যই আমরা খুব ছোট করে নিতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা শুনতে যাচ্ছি অনেকক্ষণ, হ্যাঁ, তারপরেও যদি সংক্ষেপে একটু কোনো বলেন। কোনো কোনো সমস্যা নেই, যে আমি অবশ্যই ওইটা অ্যান্সার করবো আর কি। প্রথম কথা জি হলো জি। যে আপনি যেটা বললেন জাপান থেকে, যে এটা 3 বছর আগে যখন এটার কথা উঠেছিল এবং বাংলাদেশে অনেকেই বলেছিল লোকজন নিবে, সেটা ছিল প্রতারণা, প্রতারণা আর কি। কারণ 3 থেকে 4 বছর আগে জাপান 7টা কি 8টা দেশকে সিলেক্ট করেছিল, তার মধ্যে বাংলাদেশের নাম ছিল না। ছিল না, হ্যাঁ। হ্যাঁ, গত 1.5 বছর আগে, 1.5 বছর আগে বাংলাদেশের সরকার জাপান সরকারকে অনেক রিকোয়েস্ট করেছে। যা বাংলাদেশ থেকে অনেক আমলাতান্ত্রিক সদস্যরা এখানে এসেছে, তাদের অনেক ধরনের পরামর্শ চলেছে, কথাবার্তা চলেছে। এই দুই দেশের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গত 1.5 বছর আগে এটাকে বাংলাদেশকে ওই দেশগুলির মধ্যে যুক্ত করানো হয়েছে, যে এখন বাংলাদেশ থেকে আহ শ্রমিক এবং আপনার ওয়ার্কার শ্রমিক প্লাস আপনার চাকরিজীবী সরাসরি চাকরি নিয়ে আসতে সম্ভব। সেই ক্ষেত্রে একটু বাঁধা ধরা নিয়ম হয়ে গেছে। শুধুমাত্র ফুল টাইম জব নিয়ে আসতে হলে ইঞ্জিনিয়ারদের জন্য একটু সুবিধাটা বেশি দেওয়া হচ্ছে আর কি। জাপানে ইঞ্জিনিয়ারদের সংখ্যা আরো দরকার জাপানের ডেভেলপমেন্টের জন্য। তার কোন ধরনের ইঞ্জিনিয়ার, আমি বলবো যে গত 1-1.5 বছরে প্রায় 100 থেকে 150 জন বাংলাদেশি কম্পিউটার ইঞ্জিনিয়ার এসেছে বাংলাদেশ থেকে। অধিকাংশই ইঞ্জিনিয়ারদের জি। মধ্যে অধিকাংশই কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো আমি বলবো যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার, জি। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া থাকে, তার জন্য আরেকটা এক্সট্রা জিনিস লাগবে, সেটা হলো ল্যাঙ্গুয়েজটা। বাংলাদেশে বসে সে N5 অথবা N4 মিনিমাম পাস করতে হবে আর কি তাকে। এই যে 5টা লেভেল যে বলেছিলাম, তার নিচের 2টা লেভেল বাংলাদেশে জি শেখা। জি। বাংলাদেশে দুই থেকে তিন ধরনের ইনস্টিটিউশন যারা শেখাচ্ছে। কেউ যদি শ্রমিক হিসেবে আসতে চায় সেটাও এখন পসিবল। কিন্তু তারপর আমি বলবো, এই এদিক ওদিক না তাকিয়ে, এই যে আপনি একটু আগে বলেন ওয়াতামি ইনস্টিটিউশন, ওয়াতামির কথা, এই ধরনের বড় ইনস্টিটিউশন যদি কোনো ব্যবস্থা করেন, তাদের তাদের মাধ্যমে আসাটাই মানে সেফ হয় আর কি। একটু মানে নির্ভয়ে আসা যায়। কারণ অন্যান্য অনেক জায়গায় খুব প্রতারণার শিকার মানুষ অনেক ধরনের প্রতারণা করে আর কি। সেই ধরনের হয়তো জি সরাসরি জি। চাকরির সরাসরি সার্টিফিকেশনটা নিয়ে আসাটাই ভালো হয় আর কি। তো বাট ওয়াতামির সাথে আমি আমি যেটা বলবো কি, ওয়াতামির ইকুবুনকান স্কুল যখন আমার বাংলাদেশে যখন প্রথম প্রতিষ্ঠাটা হয়, প্রতিষ্ঠা হওয়ার আগে আসলে, প্রতিষ্ঠা হওয়ার 4 থেকে 5 বছর আগে যখন প্রথম এই কথাটা উঠে যে একটা স্কুল বাংলাদেশে হবে, সেই দিন থেকে অ্যাকচুয়ালি আমি এই পুরো টিমের সাথে জড়িত ছিলাম। তো জি। এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গবেষণা থেকে শুরু করে আমি একসাথে টিমের সাথে। তো এই জন্য আমি বলবো কি, ওয়াতামিকে আমি অনেক কাছ থেকে দেখেছি, ওয়াতামি টিমটাকে। এবং ওয়াতানাবে সানকেও আমি অনেক, মিস্টার ওয়াতানাবে, ওয়াতামির যে সিইও, এবং ওনাকে আমি অনেক কাছাকাছি দেখেছি, কয়েকবার দেখা হয়েছে। তো আমি বলবো কি, ওনারা একটা সুন্দর ব্যবস্থা করছে যে বাংলাদেশে, এবং সুন্দরভাবে বাংলাদেশ থেকে আনার আনার চেষ্টা করছে। আশা করি এই করোনার পরে কেউ যদি ওয়াতামির থ্রুতে আসতে চায়, আমি বলবো এটা একটা সুষ্ঠু নিয়ম। এর বাইরেও, তারপর আমি বলবো, এর বাইরেও কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা, যেখান থেকে নাকি বাংলাদেশের লোকদেরকে আনা পসিবল। দুঃখজনক, আমি একটু দুঃখের সাথে আমাকেও বলতে হয়, বাংলাদেশে অ্যাকচুয়ালি
সিস্টেমটাকে অনেক কমপ্লিকেটেড করে রেখেছে। এবং বাংলাদেশে অনেক এই 2 নাম্বারি লোকজন অনেক বেশি থাকার কারণে সুন্দরভাবে জাপানে বসে সুন্দরভাবে বাংলাদেশে ব্যবসাটাকে চালানো আমার জন্য আমি নিজে চেয়েছিলাম আনতে, কিন্তু এত এত সোজা হয়ে উঠে জি নাই। জি জি। আহ, এই দুঃখের সাথে কেন বলছি, আমাকে শেষমেশ গত বছর থেকে আমি ভিয়েতনামে এই ব্যবসা শুরু করি এবং আমার কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে হয় নাই। আমি এখন পর্যন্ত ভিয়েতনামে একবারও যাই নাই, কিন্তু ভিয়েতনামে আমার অলরেডি অফিস সেট করা আছে, ওখানে লোকজন আছে, তারা আমার পুরো সম্পূর্ণ কাজ দেখে দিচ্ছে বিশ্বাসের সাথে। তারা জাপানি সিস্টেমটাকে আয়ত্ত করে নিয়ে আমার সাথে, আমার কোম্পানির সাথে পার্টনারশিপ করে তারা আমাকে রেগুলার ওই ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে, আমি এখানে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। এই সুন্দর একটা ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে দুঃখজনক হলো সত্য এটা যে বলতেছি যে আমার বাংলাদেশে এই ধরনের খুব সুন্দর ব্যবস্থা মানে খুব কম লোকই করে, এবং বা বিশ্বাসের সাথে যে একটা কাজ করা, ব্যবসাকে জি আগে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের এই মানে যেহেতু খোলামেলা অনেক কিছু আছে কথা হলো, আমি জাস্ট বলি একটা লাইন একটা বলে দিই। আমরা হলাম কি আমাদের জি। বাঙালিদের মধ্যে আমাদের একটাই সমস্যা আছে যে আমরা অল্প সময় একদিনে রাতারাতি বড়লোক হতে চাই আর কি। আমাদের বড়লোক হতে চাই, জি। 5 বছর 10 বছর যে ব্যবসাটাকে টিকিয়ে রাখবো, 100 বছর পর্যন্ত আমাদের সেকেন্ড জেনারেশন, আমাদের ছেলে পেলে, তার ছেলে পেলে, নাতিপুতি, তারাও যেন এই এই ব্যবসাটাকে চালিয়ে যেতে চায়, এই ধরনের আমরা কোনো মনোভাব নিয়ে আগাই না। তো আমি যেটা সবাইকে আপনার যেহেতু আপনি লাইভে আমাকে এনেছেন, অনেক ধন্যবাদ। তা আমি যেটাই করি, পড়াশোনা করি, চাকরি করি, একটা ব্যবসা করি, যেটাই করি না কেন, এই একটা সম্পর্ক, এই যে জাপানের সাথে একটা সম্পর্ক যেটা গড়বো, এটা একদিনে নষ্ট হয়ে যাবে বা 2 দিনে নষ্ট হয়ে যাবে, এই ধরনের কোনো স্টেপ আমাদেরকে নেওয়া উচিত হবে না। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই যে আমি উচিত এই হবে না। আমার মাধ্যমে আমার পরবর্তী জেনারেশন, আমার নিজের নিজের পরিবারের লোক হোক, অথবা আমার এলাকার লোক হোক, অথবা আমার দেশের লোক হোক, সবাই যেন উপকারিত হয় সেই জন্য একটা সুন্দর ব্যবস্থা আমাদের করে দেওয়া উচিত আর কি। হ্যাঁ, অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহিনুর রহমান ফাতিমি ভাই। আমরা আসলে যথাসময়ে শুরু করেছিলাম এবং আপনাকে বলেছিলাম যে আমরা হয়তো 30 মিনিটের মধ্যে শেষ করব, কিন্তু আমাদের দর্শকদের চাহিদা, আমি ব্যক্তিগতভাবেই আপনার কথাগুলো আমি শুধু শুনছিলাম, মনে হচ্ছিল যে আরো যদি শুনতে পেতাম তাহলে আরো ভালো হতো। কিন্তু এখন বাংলাদেশ সময় অনুযায়ী প্রায় 6:30, আমাদের একটু পরে মাগরিবের আজান হবে। আপনি হয়তো জাপানে এখন রাত 9:30 এখন অবস্থান করছেন। সারা দিনের কর্মব্যস্ত দিনের পর আপনি আমাদেরকে এভাবে আসলে আন্তরিক ভাবে সময় দিলেন, এজন্য আমাদের বাংলাদেশি যারা আছি, আপনিও বাংলাদেশি, তারপর আপনি এখন 12 বছর যাবত জাপানে আছেন এবং জাপানে আপনি স্থায়ী হয়ে গেছেন, এটা আমরা জানি। আমাদের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশে যে আপনি জানেন যে জাপানি স্কুল, তারাও আমাদের অনেকে আজকে আমাদের লাইভটি দেখছেন, কারণ আপনি আজকে লাইভে আসবেন এটা তারা জানেন। তাদের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে, আমার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরাও জানলেন যে আসলে জাপানের একদম সেই চাইল্ড কেয়ার সেন্টার থেকে নিয়ে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, তারপরে চাকরির জগৎ, এবং বাংলাদেশ থেকে কিভাবে শিক্ষার্থীরা জাপানে পড়ালেখা করতে পারে, ইভেন বাংলাদেশের যে দক্ষ জনশক্তি কিভাবে জাপানে রপ্তানি করা যায়, এই সকল বিষয়ে আমরা আসলে অনেক কম সময়ের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছেন। আমাদের মনে হয় যে আমাদের যদি কোনো দর্শক ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করে, যদি কোনো শিক্ষার্থী হিসেবে বা কোনো আমরা অবশ্যই আপনার সাথে হয়তো কোনো যোগাযোগ করবো এবং আপনার অবশ্যই পরামর্শ পাবো, এই আশা ব্যক্ত করি। এবং আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই যে আপনি আসলে খুব লম্বা সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমাদের প্রতি, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। যদি আপনি সদয় হন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে, জাপান নিয়ে, আসলে সূর্যোদয়ের দেশ, সেটা আমাদের স্বপ্নের দেশ, সেটা সম্পর্কে আমরা আরো জানার আগ্রহ প্রকাশ করি। যদি আবার কোনোদিন সুযোগ হয়, আপনি যদি সুযোগ দেন, তাহলে আমরা আবার লাইভে আসবো। জি, আপনি যদি জি, শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। জি, অবশ্যই অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এবং বাংলাদেশের বাংলাদেশের জনগণের জন্য বা বাংলাদেশ আপনার এলাকার জনগণ, আপনার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আপনি যে এই সুন্দর ব্যবস্থাটা করছেন, তার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং তার পাশাপাশি আমি সবাইকে এটাই বলতে চাই, জাপান বাংলাদেশের সাথে সম্পর্কটা অনেক গভীর, অনেক ভালো একটা সম্পর্ক। জাপান দেশটা অনেক সুন্দর, অনেক ভালো একটা দেশ। এখানে ক্যারিয়ার গড়াটাও অনেক খুব বাঙালিদের জন্য অনেক সুবিধা, অনেক সুযোগ সুবিধাও আছে। তো আমি বলবো কি, কারো যদি জাপানে আসার ইচ্ছা থাকে বা তার ক্যারিয়ার বিল্ড করার ইচ্ছা থাকে, আমি যে কোনো ধরনের সাহায্য করতে অবশ্যই রাজি আছি। এবং আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করব তাকে সঠিক একটা পথ দেখানো। এবং এবং এই আমানুল স্যারের মাধ্যমে যদি বাংলাদেশের একজন দুজনের যদি উপকার হয়, ওই ওই উপকারের যে ফলটা আসবে ওইটাই জি জি। আমাদের আসলে, আমার জন্য ওইটাই সার্থকতা, আর কিছু না।
এটা বলেই শেষ করতে যাচ্ছি। অনেক জি জি ধন্যবাদ জি স্যার। জি জি, অনেক ধন্যবাদ ফাতিমা ভাই, এবং ধন্যবাদ আমাদের দর্শকদের যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, এবং পরবর্তীতেও যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা যদি উপকৃত হন, ভাই যেমন বলছিলেন সেটি আমাদের সার্থকতা। এই আশা নিয়েই যে আমরা হয়তো মানুষের জন্য কিছু করতে পারবো, মানুষের ভবিষ্যতের, বিশেষ করে আমাদের শিক্ষার্থী তরুণ যারা, জি তরুণ সমাজ যারা আসলে আমাদের দেশে পড়ালেখা করে তারা সঠিক পথ পাচ্ছে না, আমরা হয়তো তাদেরকে দুনিয়ার একটি সুন্দর জীবন দেখানোর জন্য হয়তো আমরা পথ দেখিয়ে দিতে পারি, কিন্তু তাকে পথে হাঁটতে হবে তাকেই। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের হাতে একদম আজকে আর একদমই সময় নেই। আমাদের সম্মানিত গেস্ট আধা ঘন্টার কথা বলে আমরা তাকে 1 ঘন্টা সময় আমরা তার কাছ থেকে নিয়েছি। তার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে লাইভ শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ অনেক ধন্যবাদ।